মাহতাব। মাহতাব উত্তর দেয় না, গটগট পায়ে বের হয়ে যায় ঘর থেকে। চাঁদনি কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে সেই দৃশ্য দেখে। বনানীর বিলাসবহুল এক ফ্ল্যাটের ডাইনিং রুমে রাতের খাবারের আয়োজনে বেশ তৃপ্তি নিয়েই আহার করেছে ছোট্ট এক সুখী ফ্যামিলি। এই পরিবারটা নওশাদের। মা বাবা আর নওশাদকে নিয়েই তাদের ছোট পরিবার। নওশাদ খেতে খেতে তার মা নওরিন খাতুনের দিকে তাকিয়ে বেশ আয়েশি ভঙ্গিতে বলল, মা, তোমাদের কিছু বলার ছিল। নওরিন খাতুন তখন মাছের কাটা বাসায় ব্যস্ত। ছেলের কথায় ছেলের দিকে তাকালে হাস্যোজ্জ্বল মুখ মহিলার মিষ্টি করে শুধালো, কি কথা? তোমরা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছো, সেই সম্বন্ধেই কথা। নওশাদের বাবা ইলিয়াস খান খাবার চিবোতে চিবোতে বললেন, ও হ্যাঁ, ভালো কথা মনে করেছো। নুরুলদের বাড়ি থেকে তো আর কোনো খবর পেলাম না। আজই না হয় একবার কল দিয়ে জিজ্ঞেস করব। জিজ্ঞেস পরে করো, আগে আমার কথা শোনাও বাবা। কি কথা? বাবার প্রশ্নে উত্তর দিতে সামান্য সময় নিল নওশাদ। অতঃপর বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আমরা সেদিন যখন নজরুল আঙ্কের মেয়েকে দেখতে গেলাম, সেখানে গিয়ে আমার পাত্রী পছন্দ না হয়ে তার বোনকে পছন্দ হয়ে গেছে। নুরুল আঙ্কেলের ছোট ভাইয়ের মেয়েকে বিয়ে করলে আমি ওকেই করব। নওশাদের কথা শুনতেই খাওয়া থামিয়ে দিলেন নওরিন খাতুন। সে বেশ জোরেই বলে উঠলেন, অসম্ভব। অমন খাটো মেয়েকে তোমার কিভাবে পছন্দ হয়? কেমন বোকাশোকা হাবভাব। আমি রাজি নাই এই প্রস্তাবে। আমি রাজি মা, সেটাই কি যথেষ্ট না? ইলিয়াস খান নিজের স্ত্রীর দিকে তাকালেন, নর্ম কণ্ঠে বললেন, রাখছো কেন নরিন? মেয়েটা তো সুন্দরী, আর নসাদ যেহেতু পছন্দ করেছে সেহেতু। নওরিন খাতুন খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন। মুখে অগাধ গম্ভীরতা ঢেলে বললেন, অসম্ভব মানে অসম্ভব। মেয়েটার মাঝে কেমন সাদামাটা ভাব। কখনোই আমি ওকে মানব না। আমি তো মানছি, তাহলে তোমার সমস্যা কোথায়? নওশাদও খাবার টেবিল থেকে উঠতে উঠতে মায়ের বিপরীতে কথা বলে উঠল। ছোটোখাটো কথা কাটাকাটি এক পর্যায়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাহিরে তখন তুমুল বৃষ্টি। ইলিয়াস খান বারবার পিছু ডাকলেন ছেলের, অথচ সে একটু দাঁড়ালো না। ঠান্ডা মানুষ রেগে গেলে এই একটা ঝামেলা। নওরিন খাতুনও ফুসতে ফুসতে ঘরে গিয়ে দৌড় দিলেন। বৃষ্টির মৌসুম বলে রাতে চিত্রাদের বাসায় খিচুড়ির আয়োজন করা হয়েছে। চেরিকে নিয়ে ওহিও এসেছে ওদের বাসায়। মাহতাব এসেছে। একটা হইচই পড়ে গেছে ছোট্ট ফ্ল্যাটটাতে। রান্নাঘরে ব্যস্ত মুনিয়া বেগম, তার হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা ও ওহি। তুহিন ও মাহতাব ড্রয়িং রুমে বসে হরেক রকমের গল্প জুড়ে দিয়েছে। বাহারকেও বেশ কয়েকবার আসতে বলার পর অবশেষে সে আসার জন্য রাজি হয়েছে। বাহিরে তখন অজোর ধারায় বৃষ্টি ঝরছে। ওহির ফোনে টুংটাং মেসেজের আনাগোনা। নওশাদের মেসেজ দেখে ওহি আর রিপ্লাই দেয়নি। উদ্দেশ্য হাতের কাজ শেষ করে রিপ্লাই দিবে। এমনিতেই সে বিকেলে কথার চলে বলেছিল আজ এ বাসায় আসব। তবুও নওশাদের অত জরুরি তলবের মানে খুঁজে পেল না সে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাহার যেই না চিত্রাদের বিল্ডিংয়ে প্রবেশ করতে নেবে, সেই মুহূর্তেই তার চোখ পড়ল ফরসা সুন্দর পরিচিত পুরুষ দেহের প্রতিচ্ছবি। বাহারের কপালে ভাঁজ পড়ল, অবাক কণ্ঠে বলল, আপনি নওশাদ না? নওশাদ এতক্ষণ ভিজে একাকার। সামনের এই পুরুষটির মুখে হুট করে নিজের নাম শুনে সে বেশ চমকালো। থতমত খেয়ে বলল, হ্যাঁ, আমি নওশাদ। আপনাকে তো ঠিক চিনলাম না। বাহার ফিসিলে হাসল, রহস্য করে বলল, চেনার কথাও না, তাই এত রাতে এইখানে কি? বাহারের প্রশ্নে কিছুটা হোঁচট খেল নওশাদ। কি বলবে ভেবে না পেয়ে কতক্ষণ আমতা আমতা করলো। অতঃপর কোনো উসিলা খুঁজে না পেয়ে বোকা বোকা কণ্ঠে বলল, অনেক বৃষ্টি তো, তাই এখানে দাঁড়িয়েছি। বনানীতে বুঝি দাঁড়ানোর জায়গা নেই? সোজা ধানমন্ডি এসে পড়েছেন দাঁড়ানোর জন্য? নওশাদ অবাক হলেন। সামনের ছেলেটা যে তার সম্পর্কে অনেক কিছুই জানে তার বুঝতে বাকি রইল না তার। মাথায় এপাশ ওপাশ ঘোরাতে ঘোরাতে সে কথা খুঁজে বেড়ালো। বাহারও ঠাই দাঁড়িয়ে দেখলো নওশাদের কাণ্ড। নওশাদকে এখানে দেখে যতটা বিস্মিত হওয়ার কথা ছিল সে ততটা বিস্মিত হলো না। কারণ এর আগে ওহির সাথে প্রায় কয়েকবারই সে নওশাদকে দেখেছে। তাই হয়তো নওশাদের এখানে আসার কারণও আঁচ করতে পেরেছে। বাহারের বরাবরই ষষ্ঠ ইন্দ্রিয় বেশ প্রখর। বাহার তাই নওশাদকে স্বাভাবিক করার জন্য বলল, অহির সাথে দেখা করবেন? তাহলে উপরেই চলুন। নওশাদ আবারও থতমত খেলো, অবাক কণ্ঠে বলল, আপনি হইকেও চেনেন? চিনব না? বেশ বুদ্ধিমতী মেয়ে সে। আপনি ভীষণ ভাগ্যবান বলা চলে। বাহারের চেয়েও নওশাদ বোধহয় কিছুটা কম চতুর না। তাই তো সে কায়দা করে বলে ফেলল,
আপনি তাহলে আমার ভাগ্য ফেরালেন কেন? এবারও যেন বাহার অবাক হলো না, কারণ সে জানে বাহারের প্রতি ওহির যে মুগ্ধতা, সে মুগ্ধতা ওহি প্রকাশ না করে থাকতে পারবে না। আমরা যখন একটা মানুষকে ভালোবাসি তখন চাই মানুষটাকে আগলে রাখতে, গোপনে রাখতে। আর আমরা যখন একটা মানুষের উপর মুগ্ধ হই তখন চাই সেই মুগ্ধতা প্রকাশ্যে আনতে, ছড়িয়ে দিতে আরও একটা মানুষের সামনে। ওহি দুটোই করেছে, ভালোবেসেছে, মুগ্ধও হয়েছে। তাই সে সব জায়গায় মুগ্ধতা না ছড়ালেও কিছু কিছু জায়গায় ঠিক প্রকাশ করেছে। নওশাদ আন্দাজে ঢিল ছুঁড়ে চুপ করে রইল। ওহির ভাষ্যমতে তার ভালোবাসার মানুষটা কিছুটা অগোছালো, এলোমেলো, গাছাড়া স্বভাবের। মেপে হাসে, ঠাট্টাও করতে জানে, আর সামনের পুরুষটির কাছে সেই সব গুণেই বিদ্যমান। ঢিলটা যে খুব ভুল দিকে ছুঁড়ে নি তা বুঝতে বাকি রইল না নওশাদের। তন্মধ্যেই বাহারের করে হাসি এলো। হাসতে হাসতে সে বলল, ভাগ্যের সাথে মানানসই না হলে যত ভালো জিনিসই আসুক, ভাগ্য তা গ্রহণ করে না। যেমন অহি ম্যাচিউরড, সে আমাকে যতটুকু বুঝে ততটুকু আমায় কেউ বুঝেনি, তাতে কি? ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য পায় মনের শান্তি। ওহি আমার চিন্তা ভাগ করতে পারলে মানসিক শান্তির কারণ হতে পারবে না কখনো। নওশাদ যে খুব ভুল আন্দাজ করেনি তা বাহারের কথায় বোঝা গেল। বাহারের কথার গম্ভীরতা বেশ ভালো লাগলো নওশাদের। তাই তো সে মুচকি এসে উত্তর দিল, সেজন্য আপনি ধন্যবাদ প্রাপ্য। ভাগ্যিস সে আপনার মানসিক শান্তি হয়নি, তাহলে তো পরে আমাকেই অশান্তিতে কাটাতে হতো। বাহার আর নওশাদ সমস্বরে হেসে উঠল। ভেজা শরীর নিয়ে চিত্রাদের ফ্ল্যাটে প্রবেশ করলো বাহার। কিছু কৌশল আদি বিনিময় করেই চলে গেল তুহিনের জন্য বরাদ্দাকৃত রুমে। বৃষ্টির পানিতে ভেজার পর একটু গোসল না করলে কেমন কেমন যেন লাগে। বাহার ঘরে যাওয়ার আগে ওহিকে একটু ইশারা করে তার সাথে যেতে। ওহি অবশ্য এতে অবাক হয়, বাহার ভাই কখনো আকার ইঙ্গিতে কথা বলার মানুষ না। ওহি ঘরে ঢুকতেই বাহার গলা পরিষ্কার করলো, ঠাট্টার স্বরে বলল, তোমার জন্য কে যেন অপেক্ষা করছে নিচে। ওহি অবাক হলো, অবাক কণ্ঠে বলল, কে? বনানী থেকে ধানমন্ডি আসার গল্প। বাহারের হেয়ালি কথায় কপাল কুঁচকালো ওহি। আর প্রশ্ন না করেই সে দ্রুত প্রস্থান করলো রুম থেকে। বাহারও নিজের পকেট থেকে টুকটাক জিনিসপত্র বের করে গোসল করতে চলে গেল। এর আগেও সে এ বাড়িতে দু একবার গোসল করেছে, তাই তার টি শার্ট এখানেই আছেই। দীর্ঘ 15 মিনিট পর প্রশান্তিকর গোসল দিয়ে বের হলো বাহার, চোখে মুখে তৃপ্তি। কিন্তু বের হয়েই চিত্রার টলমলে চক্ষু যুগল দেখে সে থেমে গেল। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে প্রশ্ন করলো, কি হয়েছে? চিত্রা উত্তর দিল না, তবে মাথা নিচু করে আগের জায়গায় দাঁড়িয়ে রইল। বাহার এতে কিঞ্চিত বিরক্ত হলো, কপাল কুঁচকে বলল, এখানে দাঁড়িয়ে কোনো জামাই মরার শোকে কাঁদছ? কাদার জন্য কি বাহিরে জায়গার টান পড়েছে? বাহারের দিকে অভিমানী চোখ মেলে তাকালো চিত্রা। হাতের ভাঁজে চেপে রাখা কাঠালি রাঙা খামটা মেলে ধরে তাচ্ছিল্য করে বলল, আপনি তবে আমায় ভালোবাসেন না বাহার ভাই? চিত্রার হাতে নিজের অতীব মূল্যবান খামটা দেখেই সাথে সাথে ছিনিয়ে নিল বাহার। ধমক দিয়ে বলল, কারো জিনিস জিজ্ঞেস না করে ধরেছো কেন? দুঃখিত বাহার ভাই। বাহারের মাথায় তখন ধাউ ধাউ করে জ্বলছে আগুন। সে জানে চিত্রা জেনে বুঝে ধরেনি, তবুও তার রাগ কমল না। চিত্রা কেবল এই অপরিচিত বাহার ভাইকে দেখল, যার খামের মাঝে ছিল ভালোবাসার বার্তাসহ চিঠি আর একটা নূপুর, আর চোখে ক্রোধ। তুমুল বৃষ্টির ছাটে বিরক্ত ওহি। আর কিছু প্রয়োজনীয় মিথ্যে অজুহাতে বাহিরে এসে নওশাদের দেখা পাওয়ার পর হতভম্ব সে। লোকটার ফর্সা ফর্সা মুখ কেমন লাল হয়ে গিয়েছে, অনেকক্ষণ যাবৎ হয়তো ভিজছে। ওহি দ্রুত গিয়ে নওশাদের মাথার উপর ছাতা ধরল। বৃষ্টির অবাধ্যতায় কতখানি ভিজেও গেল সে। বিরক্ত এবং অবাক কণ্ঠে সে প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন? ঠান্ডায় নওশাদের নাক মুখ বসে যাওয়ার উপক্রম, তবুও অনেক কষ্টে বলল, আপনাকে দেখতে এসেছি। আপনি আমাকে দেখতে বনানী থেকে ধানমন্ডি এসেছেন? বনানী থেকে ধানমন্ডির দূরত্ব জানেন তো? আপনি বনানী থেকে ধানমন্ডির দূরত্ব দেখেছেন, অথচ আমার ভালোবাসার দূরত্ব দেখছেন না? এই কেমন বিচার আপনার? দয়া করে না হয় একটু দয়া করুন, আমায় নিয়ে ভাবুন, আমায় একটু না হয় ভালোবাসুন। নওশাদের কণ্ঠে তুমুল আকুলতা। ওহি বিরক্ত হলো। এমন পাগলামো কিংবা বাচ্চামো তার কখনোই পছন্দ না, তবুও লোকটা এসব করছে। দেখে চুপ থাকতে দেখে কথা বলল নওশাদ, আকুতি করে বলল, আমার প্রতি কি আপনার একটুও মায়া হয় না? না, হয় না। প্রশ্নের জবাবে ওহির কাটকাট উত্তর। নওশাদ তপ্ত শ্বাস ফেলল।
ভারী গলায় বলল। তাহলে এখনই এখান থেকে যান। আমার ভালোবাসার প্রতি যার দয়া নেই, তার জন্য আমার প্রতি কোনো করুণাও না হয়। নওশাদের কথার এই আকাশ পাতাল পরিবর্তনে প্রায় থতমত খেয়ে গেল ওহি। সম্মিত হয়ে বলল, কি করছেন? টিনেজারদের মতো আচরণ করবেন না। ভালোবাসার আচরণে আবার পার্থক্য আছে নাকি? ভালোবাসা পাওয়ার জন্য আমি গম্ভীর কিংবা টিনেজারও হতে রাজি। আমার এসব পছন্দ না কিন্তু। তাহলে চলুন বিয়ে করি। নওশাদের হঠাৎ এমন প্রস্তাবে ওহি কিং কর্তব্য বিমূঢ়। কথা বলার ভাষা খুঁজে পেল না। কেমন হতভম্ব চোখে তাকিয়ে রইল। অদ্ভুত কণ্ঠে বলল, কি? চলুন না বিয়ে করে ফেলি। ওহি গোল গোল চোখে তাকিয়ে রইল। এই মুহূর্তে নওশাদ ফাজলামো করছে বলে তো মনে হয় না, কিন্তু কথাটা যে সত্যি সত্যিই বলেছে তাও বিশ্বাস হচ্ছে না। বনানী থেকে এই রাতে ছুটে এসেছে কি কেবল এই কথাটা বলার জন্য? এত পাগলাটে চিন্তা। ওহি তপ্ত শ্বাস ফেলল, শীতল কণ্ঠে বলল, যেখান থেকে আসছেন সেখানে ফিরে যান। এসব করে আমার মনে বিরক্তির সৃষ্টি করছেন, তাছাড়া আর কিছুই না। কোথায় ফিরে যাওয়ার কথা বলছেন? যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হলেও আমার আপনাকেই চাই। আমাকে চান? কেন চাইবেন? ভালো লাগে বলে? না, ভালোবাসি বলে। নওশাদের সহজ স্বাভাবিক উত্তরে ওহির তেজের ভাটা পড়ল। হাল ছেড়ে দেওয়া ভাবে বলল, আচ্ছা মানলাম ভালোবাসেন বলে। তা ভালোবাসলেই কি পেতে হবে এমন কোনো কথা আছে? ইতিহাসে এমন কতই তো হয়েছে যে তুমুল ভালোবাসার পরেও একজন আরেকজনকে পায়নি। তাহলে আপনারই কেন পেতে হবে? ইতিহাসে বিচ্ছেদ ছিল বলে আমিও অপ্রাপ্তি রাখবো, তা ভাবছেন কেন? বারবার ইতিহাসে পুনরাবৃত্তি ঘটাতে হবে তারও কোনো মানে নেই। ইতিহাস যারা ঘটেছে তারাও মানুষ। তারা না হয় রটেছে অপ্রাপ্তির ইতিহাস, আমরা না হয় রটাবো প্রাপ্তিটা। আমায় পেয়ে কি আর এমন হবে বলুন? আমাকে এখন হয়তো ভালো লাগছে, কিন্তু একসাথে সংসার করার পর আর নাও ভালো লাগতে পারে। আপনাকে পেলে তেমন কিছুই হবে না। কেবল পাওয়া না পাওয়ার এই পৃথিবীতে আপনাকে পেয়ে গেলে আমার সব পাওয়া হয়ে যাবে। এমন একটা অনুভূতি মাখানো কথা শোনার পর আর কথা খুঁজে পেল না ওহি। বিরক্তি দেখাতে গিয়ে দেখলো কি আশ্চর্য, তার বিরক্ত লাগছে না। তবুও সে মিছে বিরক্তির ভাব ধরল। নাক মুখ ফুলিয়ে চলে গেল নিজের বিল্ডিংয়ে। নওশাদ পেছন থেকে চিল্লিয়ে বলল, আপনি বিয়ের জন্য রাজি না হলে আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমার জান দিয়ে দিব। ওহি গোপনে হাসলো, মুখ বেঞ্চি দিয়ে বলল, বৃষ্টিতে ভিজলে কেউ মরে না, ভিজতে থাকুন। বৃষ্টিতে না মরলেও আপনার ওই হাসিতে ঠিকই মরছি। ওহি আর পিছু ফিরল না, চলে গেল নিজের ফ্ল্যাটে। নওশাদের কথাটা সে নেহাতেই হাওয়ায় উড়িয়ে দিল। ভাবলো নওশাদ হয়তো মজা করেই বলেছে, কিন্তু অপরদিকে নওশাদ নাছোড়বান্দা, তা যে জানা নেই রমণীর। মন খারাপের আকাশে বিদ্রোহ ঘোষণা করলো অভিমানেরাও। চিত্রা বাহারের তীক্ষ্ণ কথা হজম করে চুপ করেছিল, কিন্তু তার চেয়েও বেশি তাকে চুপ করেছে বাহারের আনা অন্য কারো জন্য নূপুরার চিঠি। চিঠিটা পড়তে পারেনি, তবে যতটুকু দেখেছে মুগ্ধতা বড় ছিল। কারো জন্য খুব যত্নে লিখেছিল চিঠিটা। বাহার চিত্রাকে ছাড়াও অন্য কারো কথা চিন্তা করেছে ভাবলেই অষ্টাদশীর বক্ষ মাঝে তুমুল তোলপাড় শুরু হয়। প্রিয় মানুষের ক্ষেত্রে আমি একটু বেশিই স্বার্থপর। সব ভাগ করা মানুষটাও প্রিয় মানুষের ভাগ সহ্য করতে পারে না, কিন্তু বাহার ভাইকে তা জানিয়ে লাভ নাই। মানুষটা তো এমনই, অনুভূতি বুঝলেও প্রকাশ্য তার মূল্য দেয়নি কভু। অথচ সেই বাহার ভাইয়ের জন্যই অষ্টাদশীর এত হাহাকার। ভরপেট খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে ছোটোখাটো একটা আড্ডার আসর বসলো, কিন্তু চিত্রার মন বসলো না সেই আসরে। সে কাজের নাম দিয়ে উঠে চলে গেল। তখন প্রকৃতিতে ভরা বর্ষণ। বারান্দায় ছোট ছোট শিকের জানালা গলিয়ে হাত ভেজাতে পারছে না বলেই চিত্রার মন আরও খারাপ হলো। কেবল দেখতেই যেতে হলো নিবিড়ে সেই বর্ষণধারা। তন্মধ্যেই চিত্রার নিজের পেছনে কারো উপস্থিতি অনুভব করলো। মানুষটাকে দেখার আগেই মানুষটার গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো। ভালোবাসা যখন মানসিক শান্তি না হয়, মাথা ব্যথার কারণ হয়, তবে নির্দ্বিধায় বলা যায় সে ভালোবাসার মানুষটি ভুল। চিত্রা কণ্ঠের মালিককে চিনল, কিন্তু এ মানুষ এমন কথা বলতে পারে ভেবেই তার অবাক লাগলো। অবাক কণ্ঠে বলল, দুলাভাই আপনি? চিত্রার বিস্মিত মুখ দেখে হাসলো মাহতাব। পকেটে হাত গুজে হেলতে দুলতে চিত্রার সামনে এসে দাঁড়ালো। ছোট একটা শ্বাস ফেলে বলল, ভালোবাসার মানুষ ভুল হলে ভালোবাসা ফুল না হয়ে কাটা হয়ে রবে কিন্তু শালিকা। চিত্রা কথা বলল না। দুলাভাই কিছু বুঝতে পারলো কিনা ভেবেই তার বুক কাঁপলো। ক্ষীণ স্বরে বলল, কি বলছেন এসব?
তোমাদের বয়সই এমন যে এটা বলতে হচ্ছে। শোনো, কোনো সম্পর্ক যদি তোমার ব্যথা দেয়, তিল তিল করে মারে, তবে তুমি বরং সে সম্পর্কটাই মেরে ফেলো। মনে রেখো, ভুল কারণে নিজের মরার চেয়ে ভুল কারণটাই মৃত্যু হওয়া ভালো। চিত্রা কি বুঝলো কে জানে, কেবল অনবরত মাথা নাড়ালো। চিত্রাকে খুশি করতে হাস্যোজ্জ্বল মাহতাব বলে উঠল, চলো আজ রাতের রাস্তায় ঘুরবো, বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাবো, যাবে? চিত্রা কতক্ষণ ভেবে রাজি হয়ে গেল। এতক্ষণের মন খারাপটা তার হুট করেই ভালো হয়ে গেল। তখন প্রায় মধ্যরাত। চিত্রাদের ফ্ল্যাটে কেবল ওহি আর মুনিয়া বেগম রয়েছে। চিত্রা, চেরি, মাহাতাব, তুহিন তো কিছুক্ষণ আগেই বের হয়েছে রাতের রাস্তা ঘোরার জন্য। বাহার ভাইও তার পরপরই বেরিয়ে গেছে। ওহি, মুনিয়া বেগম নিজেদের মতন ঘুমিয়ে পড়ল। রাত 3টে। হুট করে সশব্দে বেজে উঠল ওহির ফোন। করা ঘুমটা হঠাৎই হালকা হয়ে এলো ফোনের সশব্দে। ওহি বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে বাহার ভাইয়ের কণ্ঠ ভেসে এলো। আমায় ভালোবাসো ওহি? ওহির ঘুমিয়ে থাকা মস্তিষ্কে হুট করে এমন কথাটা কেমন বোতা বোতা অনুভূতি সৃষ্টি করলো। ঘুমিয়ে থাকা মস্তিষ্ক জেগে উঠল সেকেন্ডের মাঝেই। ওহি চুপ থেকে রয়েস হয়ে উত্তর দিল, ভালোবাসতাম, এখন ভালোবাসা ছেড়ে দিয়েছি। উত্তরটা শুনে ফোনের অপর পাশের বাহার ভাইকে একটু হাসলো। হ্যাঁ, হয়তো হাসলো। ক্ষীণ হেসে বলল, এটা তোমার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। আরেকটা উত্তম সিদ্ধান্ত নিয়ে ফেলো তো ঝটপট। ওহি ভ্রু কুঁচকালো, প্রশ্নাত্মক কণ্ঠে বলল, কি? তোমাদের বাড়ির নিচে যে ছেলেটা বৃষ্টিতে ভিজেছে, এই মাঝরাত্রি অবধি তার অপেক্ষার অবসান ঘটিয়ে ফেলো। তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি অনবরত ছুটে চলা ঘড়ির কাঁটা। আমার মতন বেকার বাহারের জন্য থেমে থাকা তোমার মানায় না। আমরা তো বেকার মানুষ, আমরা হলাম অযত্নের কংক্রিট। মানুষ ভাবে পাথর, মন দিলাম না হয় একটু ভেঙে। কংক্রিটের আড়ালেও হৃদয় নরম। মানুষ কি আর তা জানে? একটা মৃত্যুর স্বাদ পেতে বেকার মরে রোজ। তাই তো সমাজ নিয়ম করে আমাদের স্বপ্ন করছে ভোজ। ফ্যানের সাথে কি যেন ঝুলে টাকে মরে মুক্তি হেথায়। বাজবার স্বাদ বেকারেরও আছে, সে কথা কি সমাজে বিকায়? যোগ্যতার সার্টিফিকেট তাচ্ছিল্যে ভাসে অযোগ্যদের কাছে। একটা চাকরি না পেলে বেকারদের প্রেমও মিছে। তোমাদের অবশ্য সে পিছুটান নেই, প্রেম মিছে হওয়ার ভয় নেই। মধ্যরাতে তোমার দৌড়ে ভালোবাসা চাওয়া মানুষটাকে আজ না হয় একটা কিছু বলেই দাও। মুক্তি না হয় প্রেমের মৃত্যু। ওহি চুপ করে বাহার ভাইয়ের কথা শুনল। অপর পাশ থেকে কলটা কাটতেই সে ওড়নাটা জড়িয়ে সাবধানে ফ্ল্যাটের দরজা আটকে নিচে নেমে গেল। তখনও বৃষ্টি পড়ছে বিরতিহীনভাবে। বিল্ডিং ছেড়ে রাস্তায় নামতেই জুবু জুবু নওশাদকে চোখে পড়ল ওহির। বেচারা শীতে কাঁপছে। ওহি বেশ শক্তপোক্ত মুখ নিয়ে এগিয়ে গেল নওশাদের কাছে। শক্ত কণ্ঠে বলল, আপনি না গিয়ে এখানে দাঁড়িয়ে ভিজছেন, এসব করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমায় বিয়ে করে নিলেই তো পারেন, বাঁচিয়ে নিন না আমায়। ওহির মুখে তুমুল কাঠিন্যতা। কর্কশ কণ্ঠে বলল, আমার জন্য যে ছেলেটা মধ্যরাত অবধি এমন পাগলামো করতে পারে, তাকে ফেরানোর সাধ্যই আমার নেই। এত রাতে কাজী অফিস খোলা থাকবে তো? নওশাদ ভেবেছিল এবারও বরাবরের মতন প্রত্যাখ্যান আসবে, কিন্তু ওহির কথায় সে হতভম্ব। নওশাদের হতভম্ব ভাব দেখে ওহি ঠাট্টা করে বলল, বিয়ে কি করবেন না? শহীদ হওয়ার ইচ্ছা এখনো আছে? তুমুল বর্ষণ মাথায় নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেল নওশাদ আর ওহির বিয়ে। বেশ সাদামাটা এবং অপ্রত্যাশিত ছিল মধ্যরাতের সেই বিয়েটা। আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো বাহারবাই ছিল সে বিয়ের প্রধান সাক্ষী। নওশাদ যে এত দ্রুত সব ব্যবস্থা করতে পারবে তা ওহির ধারণার বাহিরেই ছিল, কিন্তু তবুও সে নড়বড়ে অনুভূতি নিয়ে শক্ত করে সেই মানুষটার হাত ধরেছিল। যা হবে দেখা যাবে তার ভিতরে উপস্থিত। আর সবটা সম্পূর্ণ হওয়ার বড় ভূমিকা বাহার ভাইয়ের। ওহি কাজী অফিসে বাহার ভাইকে সব প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেসও করেছিল, বাহার ভাই, আপনি শিওর কিভাবে ছিলেন যে বিয়েটা আমি করতামই? বাহার তখন মুচকি এসে বলেছিল, মানুষ বরাবরই ভালোবাসার কাঙালি। যখন কেউ সেই ভালোবাসা উজাড় করে দেয়, তখন খুব কম সংখ্যক মানুষই তা ফেরাতে পারে। ঘৃণা দেখেও চুপ থাকা যায়, কিন্তু ভালোবাসা দেখলে তার বিপরীতে ভালোবাসতে ইচ্ছে হয়। আর আমি তোমাকে প্রথমে কেন জিজ্ঞেস করেছিলাম আমায় ভালোবাসো কিনা বলো তো? আমি তোমাকে কিঞ্চিত ভাঙার চেষ্টা করেছি, যেন তুমি খুঁটি শক্ত করে ধরো, আর আমি সক্ষম। বাহারের কথায় চুপ রইল ওহি। ভালোবাসবে না করেও আরও একবার ভালোবাসলো বাহারকে। এই শেষ।
এরপর আর মানুষটাকে ভালোবাসা হবে না, আর মুগ্ধ হওয়া হবে না মানুষটার উপর। মনে একজন রেখে আরেকজনের সাথে ঘর করা যে পাপ, আর ওই সে পাপ কখনো করবে না। মনের মানুষকে না হয় মন থেকে চিরতরে বিতাড়িত করবে। এরপরেই খুব নীরবভাবে হয়ে গেল একপাক্ষিক ভালোবাসার বিচ্ছেদ এবং আরেকটা একপাক্ষিক ভালোবাসার সন্ধি। প্রকৃতির নিয়মই এটা, কোথাও ভাঙবে সে, আবার কোথাও জোড়া লাগাবে। সওদাগর বাড়িতে মুখ থমথমে ভাব। সেই বাড়ির সকল সদস্য চিত্রা, তুহিনও সহ আজ সে বাড়িতে এসেছে। নওশাদের বাবা মাও এসেছে। বাড়ির সবচেয়ে ঠান্ডা মেয়ে এমন একটা কাজ করতে পারে তা যেন কারো বিশ্বাসই হচ্ছে না। সবাই কেবল বিস্মিত নয়নে তাদের দেখে যাচ্ছে ঘণ্টাখানেক যাবৎ। প্রথম কথাটা আফজাল সওদাগরই বললেন। গম্ভীর কণ্ঠে সে ওহির দিকে তাকিয়ে শুধালেন, তোমার যদি নওশাদকে এতই পছন্দ হয়েছে আমাদের বললেই তো পারতে। আমরা তোমার পছন্দে কখনো অপন্ন রাখিনি। বড় চাচাকে বাড়ির বাচ্চারা বরাবরই বেশ পছন্দ করে, তাই এ মানুষটার কথার বিপরীতে ওহি কোমল হয়েই বলল, আমার পছন্দের সব তোমরা পূরণ করেছো তা আমিও মানি, তাই বলে আমার ভালোবাসা সব পূরণ করবে তা তো না। সেই সংশয় থেকেই এমন কাজ করা। ওহির উত্তরে আফজাল সওদাগর তপ্ত শ্বাস ফেললেন, কিন্তু পরের কথাটা উচ্চারণ করলেন অবনী বেগম। কাট কাট কণ্ঠে বললেন, তোমার ভালোবাসাও আমরা অপূর্ণ রাখতাম না। ও তাই নাকি? সাইকোলজি পড়তে চেয়েছিলাম, যেটা আমার ভালোবাসা ছিল। তোমরা ভর্তি করিয়েছিলে বাংলায়। 6-7 বছরের আমি আবদার করেছিলাম তোমাদের সাথে থাকার, ঠাঁই হয়েছিল আমার হোস্টেলে। এভাবেই পূরণ করতে, তাই না? মেয়ের তাচ্ছিল্য মাখা কণ্ঠে মাথা নত হয়ে আসে অবনী বেগমের। মেয়েকে সে যখন হোস্টেলে দেয় তখনও তার কাছে জীবনের মানে ভিন্ন ছিল। আজকের অবনী আর তখনের অবনীর পার্থক্য অনেক, কিন্তু মানুষ তা আর জানলো কই। অহি, তোমার মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? নুরুল সওদাগরের গম্ভীর কণ্ঠে ওহির তাচ্ছিল্য ভাব আরও বিস্মৃতি লাভ করলো। খুব করে মানুষটাকেও দুটো কথা শোনাতে ইচ্ছে হলো, কিন্তু সে শোনালো না। যতই হোক, নওশাদ এবং তার বাবা মা সওদাগর বাড়ির মেহমান, তাদের সামনে এমন আচরণ শোভনীয় না। নওশাদের বাবা মা এতক্ষণ চুপই ছিল। সওদাগর বাড়ির কথা কাটাকাটি থামার অপেক্ষায় ছিল হয়তো তারা। তাই তো সওদাগর বাড়ির মানুষদের কথা থামতেই মুখ খুললেন নওশাদের মা নৌরিন। তুমুল আশ্চর্যের সাথে সে প্রশ্ন করলেন, নওশাদ, তুমি হুট করে এমন সিদ্ধান্ত কেন নিলে? হুট করেই তো নেইনি মা, তোমাদের তো জানিয়েছিলাম, কিন্তু তোমরাই আমাকে কোনো পজিটিভ উত্তর দিতে পারোনি, তাই বাধ্য হলাম। কেবল একবার জানিয়েছিলেই। মানুষ দিনের পর দিন অপেক্ষা করে বাবা মাকে মানায়, অথচ ইতিহাসে তুমি একমাত্র ছেলে যে একবার মাত্র কথা কাটাকাটি করে বিয়ে করে ফেলেছে। কি অদ্ভুত! বিয়ে তো করবো মা, কোনো অপরাধ তো না। তো এত মানামানির কথা আসছে কোথা থেকে? আমি কিংবা ওহি দুজনেই প্রাপ্তবয়স্ক, তাই তোমাদের এমন অদ্ভুত আচরণ শোভা পাচ্ছে না। দেখলে দেখলে, তোমার ছেলের কথা শুনলে? মায়ের সাথে কেউ এইভাবে কথা বলে? নওরিন খাতুনের স্বামীর প্রতি অভিযোগ। ইলিয়াস খান মিনমিনে কণ্ঠে বলল, যা হয়েছে তা কি বদলাতে পারবে? এর চেয়ে মেনে নেওয়াই ভালো। স্বামীর জবাবে হতাশ নওরিন। তিনি ভেবেছিলেন তার স্বামী হয়তো তার পক্ষ থেকে একটু হলেও কিছু বলবে, তার হলো কই। হতাশার শ্বাস ফেলে তিনি বললেন, এমন হুটহাট বিয়ে আমি মেনে নিতে পারছি না। এখন করণীয়? আলাদা থাকবো? ছেলের ঝটপট উত্তরে ব্যথিত দৃষ্টি নিয়ে তাকান নওরিন খাতুন। 10 মাস 10 দিন যে ছেলেকে গর্ভে ধারণ করলো, ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর এতগুলো বছর যে মা বুকে আগলে রাখলো, এখন একটা মেয়ের জন্য সে মায়ের মুখের উপর এমন প্রশ্ন হয়তো একটা সন্তানই করতে পারে। কি আর করার, যুগ বদলের খেলায় এসব হয়তো স্বাভাবিক। সেক্ষেত্রে কিছুটা রাগ এই মেয়েটার উপরও বর্তাচ্ছে। কিছুটা সময় মৌন থেকে নওরিন খাতুন তপ্ত শ্বাস ফেলে বললেন, আমার কখনোই পছন্দ ছিল না ওহি, কিন্তু আমার ছেলে আবার ওকেই পছন্দ। যা হওয়ার হয়ে গেছে। আমার পছন্দ অপছন্দ কিছু আটকে থাকবে না। আমি না চাইলেও আমার ছেলে ওর সাথে সংসার করবে, আমি জানি। আমার ছেলের হয়তো মায়ের প্রয়োজন নেই, অথচ আমার কিন্তু ছেলের প্রয়োজন আছে। একান্তই আমার সেই স্বার্থে আমি বিয়েটা মেনে নিচ্ছি। তবে আমাদের বা আপনাদের পরিবারের একটা মান সম্মান আছে। সেই মান সম্মানের ভিত্তিতে আমি চাচ্ছি বিয়েটা আবার বড় করে দিতে।
মায়ের কথায় নওশাদের মুখটা ছোট হয়ে এলো। মাঝে তার কথায় কষ্ট পেয়েছে তাও বুঝতে পারল সে, কিন্তু এমন জেদ না দেখালে হয়তো পরিস্থিতি ঘুরে যেত, তাই এমন কঠিন হওয়া। নরেন খাতুনের স্পষ্ট কথার ধাঁচ ওহির বেশ ভালো লাগলো। মানুষটা হয়তো উপর উপর শক্ত, কিন্তু ভেতরে ভেতরে খুব কোমল। নরেন খাতুনের প্রস্তাবে রাজি হলেন আফজাল সওদাগর। মহিলা যে বেশ বুদ্ধিমতী তা আর বুঝতে বাকি রইল না কারো। বিয়ের তারিখ ঠিক করা হলো 25 দিন পরে। ওহির মায়ের মতামতও নেওয়া হলো। বাড়িতে পড়ে গেল আনন্দের ঢেউ। সব কিছুতে নিরপেক্ষ ভূমিকা পালন করলো রোজা সওদাগর এবং চাঁদনি। না আনন্দ হলেন না অন্য কিছু। ড্রয়িং রুমে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়ায় তারা কেবল তা পালন করলো, এছাড়া কিছুই না। চিত্রা আর চেরি তো আনন্দে আত্মহারা, কিন্তু চিত্রা চাইলেও সে আনন্দ দেখাতে পারছে না। এ বাড়িটা যে তাকে পর করেছে। পরের বাড়িতে শোক মানায়, আনন্দ না। অনেকদিন পর নিজের বাড়িতে পা রেখে সংশয়ে কাঁপছে চিত্রা। যে বাড়িতে একসময় বিনা বাধায় ছুটে বেরিয়েছে, সে বাড়িতে দেওয়াল ছুঁতেও যেন আজ ভয় করছে। কেমন পরপর লাগছে সবটা। বাড়ির সকলে যখন মিষ্টি ভাগাভাগি করতে ব্যস্ত, চিত্রা এক ফাঁকে চলে গেল চাঁদনি আপার কাছে। ছোট থেকে এ অবধি আপা তাকে কম আদর করেনি। আজ যদি আপা মুখ ফিরিয়ে থাকে তবে চিত্রার দায়িত্ব আপার কাছে ক্ষমা চাওয়া। যেমন ভাবনা তেমন কাজ। চাঁদনি নিজের ঘরে কিছু জামা কাপড় গুছাচ্ছিল, তন্মধ্যেই ঘরের দরজায় টোকার শব্দ। ক্ষীণ শব্দে চিত্রা বলল, আসবো? চাঁদনি একবার পলক ঝাপটিয়ে চিত্রার দিকে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, আয়। চিত্রা আসলো। ছোট ছোট পা ফেলে ঘরে থাকা চেয়ারটাতেই বসলো। বুকে তখন তার তুমুল ঝড়। এত কাছের বড় আপার সাথে কথা বলতেই হাত পা তার কাঁপছে। তবুও সে বলল, কেমন আছো আপা? যেমন চেয়েছিলি। বড় আপার কাটকাট উত্তরে মনে মনে হোঁচট খেল চিত্রা। কণ্ঠধ্বনি বারবার জড়িয়ে এলো, তবুও সে ক্ষীণস্বরে বলল, আমি তো ভালোই চেয়েছিলাম আপা। তাহলে আর কি, ভালোই আছি। চিত্রা আর কথা আগানোর শক্তি পেল না। কত কথা সাজিয়ে এসেছিল, কিন্তু এখন সব অগোছালো হয়ে গেছে। ঘরে দুজন মানবী চুপ রইল। কত কথা বলতে চেয়েও বলা হইল না। শেষমেশে চিত্রা মনের লুকিয়ে রাখা প্রশ্নটা করেই বসলো, আপা, দুলাভাইয়ের সাথে তোমার সব ঠিক আছে তো? চাঁদনির হাত থেমে গেল সাথে সাথে, কিন্তু উত্তরটা সাথে সাথে এলো না। এলো 2-3 মিনিট পর। হৃদয় ছারখার করা উত্তর সেটা। চাঁদনি আপা অসহায় কণ্ঠে বলল, আমার মায়ের রাগ আমার উপর না মেটালেও পারতি। আমি তো ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি বড় আপা। চিত্রার মাথা নত হয়ে এলো। বড় আপা তাচ্ছিল্য করে বলল, এত জোরে ধাক্কা কি মানুষ অনিচ্ছাকৃত দেয়? আমার তো জানা ছিল না। বড় আপার কথায় চিত্রার চক্ষু দেওয়ায় বড় বড় হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো ধাক্কা দেইনি তোমায়, কেবল হাত ঝাড়া দিয়েছিলাম। থাক সেসব কথা। আমি দোয়া করি তুই যেন তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস। বড় আপার দোয়ার আড়ালে কি গোপন অভিশাপের ছোঁয়া ছিল? চিত্রার মনে কেমন খচখচ করলো বড় আপার কথা। সে তো আপাকে ধাক্কা দেয়নি, তাহলে? তন্মধ্যেই নিচ থেকে হইচই বেশি এলো। নুরুল সওদাগরের কণ্ঠ শোনা যাচ্ছে তুমুলভাবে। চিত্রা এবং চাঁদনি অপেক্ষা না করেই ছুট লাগালো। বাহার ভাইয়ের ঘর ফাঁকা, তার অবহেলার বিছানা শূন্য, পড়ার টেবিলে যত্নের বইগুলোও নেই। বাহার ভাইয়ের অস্তিত্ব চিলেকোঠার ঘরের কোথাও নেই। মূলত নুরুল সওদাগরের চেঁচামেচির কারণ এটা। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে শূন্য ঘরটায় তাকিয়ে রইল। শূন্য ঘরটার রং মেটে হওয়া দেওয়ালে বড় বড় করে লেখা, স্বয়ং সৃষ্টিকর্তা যার প্রতি অনীহা, মানুষ কিভাবে তাকে করবে দয়া? অবশেষে বাহার ভাই নামক মানুষটা মায়া লাগিয়ে চলে গেল। অবশেষে বাহার ভাই মানুষটা সত্যিই কঠিন হলো। অষ্টাদশী মানতে পারবে এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ? বাহার ভাই বিহীন আজ 3 দিন কেটে গেল। কেমন নীল বিষাদ সমুদ্রে কুল কিনারা বিহীন দিনগুলো। সকাল দুপুর রাত নিজেদের মতন মুগ্ধতা ছড়াতে যেন ব্যর্থ হলো 3টে দিনে। চিত্রার মনে যেই গভীর অমাবস্যা নেমেছে, সেই অমাবস্যার আধার চাপিয়ে সূর্য উঠতে পারেনি। রাতগুলো কেমন ডুকরে কেঁদে ওঠে, হাহাকার করে অভিযোগ করে যায় অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে দেখে সেই আর্তনাদ। এর চেয়ে বেশি কিছুই যে তার করার নেই। তন্মধ্যেই কলেজ থেকে আবারও মডেল টেস্টের তারিখ ধার্য করা হলো। খুব শীঘ্রই পরীক্ষা। চিত্রা বিশ্বাস তুলল বন্দিখানায়। চেয়ারে টেনে মুখ ডুবালো বইয়ের পাতায়। কিন্তু কি অদ্ভুত! বইয়ের লেখা কেমন ঝাপসা। চোখের জলগুলোও কি বাহার ভাইয়ের মতন বেইমানি করছে? অশ্রু তার, অথচ ঝরছে বাহার ভাইয়ের নামে। এমন শোক বিধাতা কেন আমাদের দেয়?
তীর্যক রোদের তপ্ত দুপুর, জানালা গড়িয়ে রোদ এসে পড়েছে চিত্রার পড়ার টেবিলে। ঘরের ফ্যান বন্ধ, কারেন্ট নেই। চিত্রা ছাড়া পুরো ফ্ল্যাটে আর কোনো জনমানুষের চিহ্ন নেই। মা নিজের কলেজে গিয়েছে, ভাইজানও গিয়েছে ভার্সিটি। পুরো ফ্ল্যাটে চিত্রা একা। সুখ পালনের মহোৎসব তাই ঝেঁকে ধরেছে তাকে। চিত্রা খুব চেষ্টা করলো পৃথিবীর সকল ধ্যান সে বইয়ের উপর দিতে। বারংবার তার চেষ্টা বিফলে গেল। হাজার চেষ্টা করেও সে ধ্যান দিতে পারল না বইয়ের পাতায়। কি বিরক্তিকর ব্যাপার স্যাপার। চিত্রা সশব্দে চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়ালো। না চাইতেও বারবার বাহার ভাইয়ের সেই এলোমেলো চুলের ঢেউগুলো মনে পড়ে যাচ্ছে। লোকটা কি জাদু করলো? ঘেমে নিয়ে একাকার চিত্রার শরীর। সেই ঘমাক্ত মুখখানা নিয়েই সে বারান্দায় দাঁড়ালো। আশেপাশের রাস্তা বেশ নীরব। মাঝে মাঝে রিকশার টুংটাং শব্দ ভেসে আসে, এরপর আবার নিশ্চুপ হয়ে যায়। নিশ্চুপ রাস্তার দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল চিত্রা মিনিট 5। চোখের সামনে ভেসে উঠল চিলেকোঠার ঘরটা। বাহার ভাইয়ের গিটারের মোহনীয় সেই টুংটাং সুর, ঠোঁটের বাজে রাখা সিগারেটের ধোঁয়া ওড়ানোর দৃশ্য, চোখের বেকারত্বর হাহাকার। বাহার ভাইটা যে বড্ড একা তা এই 1 বছরে বেশ ভালো করেই জানা হয়ে গেছে চিত্রার। সেই একা মানুষটাই ক্ষীণা চিত্রাকে একা করে দিয়ে গেল। চিত্রার মনে জেগেছে আরও একটা সংশয়। বাহার ভাই কেন ওহি আপার বিয়ের পরেই চলে গেলেন? তবে কি বাহার ভাইয়ের মনে মণিকোঠায় ওহি আপা যত্নে লুকানো ছিল? নিজের ভাবনায় নিজেই কেঁপে উঠল। না না না, বাহার ভাইয়ের মনে অন্য কারো ঠাঁই আছে ভাবলেই কেমন যেন বুক মোচড় দিয়ে ওঠে, কেমন ব্যথা ব্যথা লাগে। ওই আবার মনে যে বাহার ভাই আছেন সেটা কি চিত্রা জানতো না? অবশ্যই জানতো, কিন্তু জেনেও সে না জানার ভান ধরেছিল কেবল নিজের স্বার্থে। বাহার ভাই যে কেবল তার, কিন্তু সে ভুল। বাহার ভাইয়া হয়তো কারো হয় না। বাহার ভাইদের ভালোবেসে প্রতিটা নারী ওহি হয়ে রয়ে যায়। বাহার ভাইয়েরা বিশাল জীবনের অপ্রাপ্তি হিসেবে হয়তো সাদা থেকে যায়। চিত্রার এই 18 বছরের জীবনে পরপর এত অপ্রাপ্তি কখনো মেলেনি। খুব সুন্দর হাসি হাসি তো কেটেছে গত হওয়া বসন্তগুলো। তবে এবার কেন বসন্ত কেবল চৈত্র মাসের খরা হয়ে রইল? এবার কেন বসন্ত এলো বিবর্ণ? ভাবনার মাঝেই কলিং বেলের কৃত্রিম শব্দে ভাবনার রাজ্যে ভাটা পড়ল। চিত্রা বিষণ্ণ দেহটাকে টেনে দরজা অবধি নিয়ে গেল, কিন্তু দরজা খুলে সে অবাক, আশেপাশে কেউ নেই। তবে কলিং বেল বাজালো কে? বিরক্ত হয়ে যখন চিত্রা দরজা আটকাতে নেবে তখন এই দরজার সামনে ইট দিয়ে চাপা দিয়ে রাখা কাগজ চোখে পড়ল। চিত্রা খানিকটা কৌতূহল বশত কাগজটা কুড়িয়ে নিল। আশপাশ বেশ ভালো করে চোখ বুলিয়েই দরজাটা আটকে দিল। হাতের কাগজটা নিয়ে এসে আরাম করে বসলো নিজের খাটে। কাগজটা মূলত কেবল কাগজ না, চিঠিও বলা যায়। কাগজটা মেলে ধরতেই অসম্ভব মুগ্ধতা ভরা লেখা জলজল করে উঠল। চিঠির শুরুতেই প্রিয় রঙ্গনা শব্দটা দেখে সে বিমূঢ় হয়ে গেল। 2-3 বার চিঠির সম্বোধন করা শব্দটায় চোখ বুলালো। তার বাহার ভাই এসেছিল। এ চিঠি কি তবে বাহার ভাই দিয়ে গেল? চিত্রা চিঠি হাতে নিয়েই আবার বারান্দার দিকে ছুটে গেল বাহার ভাইয়ের দেখা পাওয়ার আশায়। কিন্তু চিত্রার এমন আশা পূর্ণ হলো না। হাজার ছটফট করা মন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়েও সে দেখতে পেল না বাহার ভাইকে। মন খারাপ হলো তার। তুমুল মন খারাপ নিয়েই সে চিঠিটা পড়া শুরু করলো। প্রিয় রঙ্গনা, আমি জানি চিঠির শুরুর সম্বোধনীটা দেখেই তুমি তুমুল আগ্রহে আমায় খুঁজে বেড়াবে। এই মুহূর্তে তুমি তাই করছো, তাই না? তুমি এত বোকা কেন গো? যখন আমার অনুভূতি তোমার হাতের মুঠোয় তখন আমার উপস্থিতি দিয়ে কি আসে যায়? তুমি অনুভব করলেই দেখতে তোমার হাতের মুঠোয় ও চিঠির ভাঁজে আমি আছি। অথচ তুমি তো তত চালাক না। চালাক হলে কি আর আমার অত কাঠখড় পোড়াতে হতো? তুমি নাকি পড়াশোনা শিখেই তুলে মন খারাপের উৎসবে মেতেছ। এমন হেলাফেলা করলে বাহার ভাই রিকশায় খরচ দিবে কিভাবে? বাহার ভাইয়ের তো ভাগ্যে চাকরি নেই। এখন যদি রঙ্গনাও কিছু করতে না পারে তবে আমাদের সংসার হবে কি করে? বুঝলে রঙ্গনা, তুমি বড্ড বোকা। তাই তো সংসার করার জন্য খুঁজে খুঁজে একমাত্র বাহার ভাইকেই পেলে। জেনে শুনে কেউ নিজের পায়ে কুড়াল মারে? বলো তো, আমায় চেয়ে বড্ড ভুল করলে রঙ্গনা। আমায় চাইলে কেবল দুঃখের উৎসব পাবে, আমায় পাবে না। তুমি কি বিশ্বাস করো তোমার বাহার ভাই কোনো খারাপ কাজ করতে পারে? আমি জানি তুমি তোমার বাহার ভাইকে এতটাই বিশ্বাস করো যে কখনোই তাকে ভুল বুঝবে না। কিন্তু খুব শীঘ্রই হয়তো তোমার সেই বিশ্বাসের আয়না চূর্ণ বিচূর্ণ হতে চলছে। তোমার চূর্ণ বিচূর্ণ বিশ্বাসের ভাঙন আমি দেখতে পারবো না যে? তোমার হয়তো অনেক মানুষ আছে, আমার কেবল তুমিই আছো। তোমার জন্যই হয়তো আমি চাকরির সন্ধান করেছিলাম।
একটা ছোট সংসারের স্বাদ করেছিলাম। সময় ও পরিস্থিতির কাছে আজ সব অসহায়। মৃত্যুর আগ মুহূর্ত অবধি আমি চাই তুমি আমায় বিশ্বাস করো। তোমার চোখে অবিশ্বাস আমায় যে বেঁচে থাকার পরও মেরে ফেলবে। খুব শীঘ্রই আমাদের দেখা হবে রঙ্গনা, আমাদের সংসারও হবে। আমরা এ শহর ছেড়ে খুব দূরে চলে যাব। যাবে তো? ইতি, বাহার ভাই। চিঠিটা হাতের ভাঁজে রেখে চুপ করে রইল চিত্রা। বাহার ভাইয়ের চিঠির মাঝে কেমন ধ্বংসের আভাস, খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা। চিত্রার বুক কাঁপল। বাহার ভাই কি তবে কোনো গোলক ধাঁধায় আটকে গেল? এ ধার ওধার হাতড়েও চিত্রা উত্তর পেল না নিজের প্রশ্নের। তবে সে বাহার ভাইয়ের সাথে সংসার করবে যে কোনো মূল্যে। যেহেতু সংসার করার জন্য অনেক দূর যেতে হবে, সেহেতু আগে না হয় মোহিনীর মৃত্যুর রহস্যটা পরিষ্কার করে দিয়ে যাবে। বেশ খানিকটা প্রমাণ তো সে পেয়ে গেছেই, এখন কেবল মোক্ষম সময়ের অপেক্ষা। তারপর চিত্রা আর বাহার না হয় শহর ছাড়বে। চিত্রা জানে বাহার ভাইদের কোনো কলঙ্ক হয় না। রাত তখন 11টা। বাহারের চিঠিটা চিত্রা সারাদিনে বোধহয় শখানেকবার পড়ে ফেলেছে, এখনও পড়ছিল। তন্মধ্যেই কলিং বেলের শব্দে তার মনোযোগে বিঘ্ন ঘটে। বুকের মাঝে আরও একবার ছলাৎ করে ওঠে। আবারও দুপুরের মতন অনাকাঙ্ক্ষিত চিঠি আসতে পেরে ভেবে সে ছুটে গেল মেইন দরজার সামনে। মুনিয়া বেগম রাতে রান্না করছিলেন। দরজার শব্দ শুনে সেও হাত মুছতে মুছতে এগিয়ে এলো দরজার দিকে। চিত্রা মাকে দেখে নিজেকে সংযত করে ধীরগতিতে দরজা খুলতেই হতভম্ব চোখে সামনের মানুষটার দিকে তাকিয়ে রইল। মুনিয়া বেগমের চোখেও ভরা বিস্ময়। অবাক কণ্ঠে বলল, তুমি এখানে যে? আকাশের চাঁদ মাটিতে কেন? শেষের কথাটায় তাচ্ছিল্যের ছোঁয়া। দরজার ওপাশে দাঁড়ানো নুরুল সওদাগর তেমন পাত্তা দিল না বোধহয় সে তাচ্ছিল্য, বরং বেশ কঠিন স্বরে চিত্রাকে শুধালো। ওই লম্পট ছেলেটা কোথায়? চিত্রা ভুরু কুঁচকালো, অবুঝ কণ্ঠে বলল, জি। তোমাদের পছন্দের ওই ভবঘুরে নেশাখোরের ছেলেটা কোথায়? চিত্রা এবার বোধহয় বুঝলো বাবা কার কথা বলছে। বোঝার সাথে সাথেই তার চোখ মুখে বিরক্ত ছড়িয়ে পড়ল। রাগী কণ্ঠে সে তার বাবাকে বলল, ওনার একটা নাম আছে আব্বা, ভদ্রভাবে বলতে পারলে বলুন, না হয় কথাই বলবেন না। নুরুল সওদাগর তাজ্জব বনে গেলেন। এতদিন তার মেয়ের চোখ মুখে যে সম্মান দেখেছিল নিজের জন্য, আজ আর সেটা দেখতে পেল না। লেবু অতিরিক্ত চিপলে সেটা তিতা হয়। চিত্রাই তার বহির্প্রকাশ। নুরুল সওদাগর তবুও দমে গেলেন না, কঠোর হয়ে বললেন, তোমার বাহার ভাইকে পেলে অবশ্যই আমাকে কল দিবে, কারণ ওকে আমাদের পুরো পুলিশ টিম খুঁজছে। মুনিয়া বেগম অসন্তুষ্ট কণ্ঠে বলল, ওরে খুঁজছে কেন তোমার পুলিশ টিম? মানুষের ভালো তোমাদের কি সহ্য হয় না? নুরুল সওদাগর উচ্চস্বরে হেসে উঠলেন, মুখ বাঁকিয়ে বলল, ভালো? কার ভালোর কথা বলছো? ওই খুনিটার জানো সে কি করেছে? তার 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছে। তোমাদের আদরের বাহার, সেজন্যই তো পালিয়েছে বাসা থেকে। চিত্রা হতভম্ব চোখে বাবার পানে তাকালো। অনবরত তার পা কাঁপছে। বাহার ভাই অমন করেছে? পুরো শহর জুড়ে ছেপে গিয়েছে বাহার ভাইয়ের নিখোঁজ বিজ্ঞপ্তি। যে যেখানেই তাকে দেখবে সাথে সাথে যেন খোঁজ দেয় ভার্সিটির নেতা সাহেব কিংবা পুলিশকে। কৃতজ্ঞতায় বিরাট পাবলিক ভার্সিটির একজন ক্ষমতাশালী নেতা। পোস্টারগুলো তাহলে সেই নেতাই ছাপিয়েছে। মানবতা আজকাল বেঁচে আছে কিনা তাই তো নেতারা সহ একজন খুনিকে খোঁজার জন্য সাহায্য করছে আইনজীবীদের। কোচিন থেকে ফেরার সময় বড় বড় পোস্টারগুলোতে চোখ বুলিয়ে বুলিয়ে ধীর পায়ে হেঁটে যায় চিত্রা। রাস্তাটা খালি পেলেই ছুঁয়ে দেয় পোস্টারের মাঝে থাকা বাহার ভাইয়ের সাদা কালো মুখমণ্ডলে। কেবল পুরো শহর না, পুরো পৃথিবীও যদি বাহার ভাইয়ের বিপরীতে চলে যায়, তবুও বাহার ভাইয়ের পক্ষে কেবল একজন মানুষ থাকবে, সে হলো চিত্রা। পুরো দুনিয়া তার কাছে মিথ্যে, কারণ সে জানে তার বাহার ভাই একমাত্র সত্য। তন্মধ্যেই চিত্রার কাছে থাকা তার স্মার্টফোনখানা সশব্দে বেজে উঠল। চিত্রা রয়ে শয়ে কল তুলতেই ওহির চিন্তিত কণ্ঠ ভেসে এলো, কই তুই? সবাইকে বললি একত্রিত করতে, এখন দেখি তোরই খবর নেই। চিত্রা ক্ষীণ কণ্ঠে জবাব দিল, তো রাস্তায় আসছি। চিত্রার কাছ থেকে উত্তর পাওয়ার পরও ওহি ফোন কাটল না। তখনও ফোনে হুড়মুড় করে বাড়ছে সেকেন্ডের হিসাব। চিত্রাও কাটল না ফোন, কারণ সে জানে ওহি আপা কিছু বলার জন্য সময় নিচ্ছে। সেও চুপ থেকে সময় নিল। সেকেন্ডের কাটা পেরিয়ে যখন মিনিটে গেল, তখন ওহি ধীর কণ্ঠে বলল, তুইও কি বিশ্বাস করিস বাহার ভাই এমন কাজ করেছে? রাতের আকাশে কখনো সূর্য ওঠে আপা? চিত্রার অদ্ভুত প্রশ্নে হয়তো থতমত খেলো ওহি, তাই তো বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলছিস? উত্তর দাও আগে। রাতের আকাশে কখনো সূর্য ওঠে? না।
কেন ওঠে না? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নে চিত্রার এমন কথায় বিরক্ত হলো ওহি। অধৈর্য কণ্ঠে বলল, এটা অসম্ভব, তাই উঠে না। তেমনি অসম্ভব আমার বাহার ভাইয়ের নামে ছড়ানো কলঙ্কের সেই কাজটা। চিত্রার উত্তরে হয়তো তাজ্জব বনে গেল ওহি। এই মেয়েটাও যে ঘুরিয়ে পেঁচিয়ে এমন জবাব দিবে তা যেন তার ধারণার বাহিরেই ছিল। তবে মনে মনে বেশ খুশি হলো সে। প্রশান্তি মাখানো কণ্ঠে আত্মবিশ্বাসের সাথে বলল, কেবল এই মনোভাবটা নিজের মাঝে রাখবি, তবেই হবে। তুমি রেখেছো তা আপা? তুমিও নিশ্চয়ই এমন বিশ্বাস পুষে রেখেছো, তাই না? চিত্রার প্রশ্নে আবারও হোঁচট খেল ওহি। আমতা আমতা করে বলল, বাহার ভাই বিশ্বাসযোগ্য মানুষই, তাই এটা ভাবাও স্বাভাবিক। বাহার ভাই তো ভালোবাসার যোগ্য মানুষও, তবে ভালোবাসলে না কেন? চিত্রার প্রশ্নে কেঁপে উঠল ওহি। মেয়েটা আজ কথায় জব্দ করার খেলায় নেমেছে। কি সুন্দর সহজ সরলভাবে কঠিন একটা প্রশ্ন করে ফেলল। কিন্তু ওহিও কম বুদ্ধিমতী না, তার উপর সাইকোলজির ছাত্রী। চিত্রার যে মতে গতি চলছে বর্তমানে তা বুঝতে খুব একটা বাকি রইল না তার। তবে সে চিত্রার মন মতো উত্তর দিল না, বরং ঘুরিয়ে পেঁচিয়ে বলল, সবাই যোগ্যতার মূল্য দিতে পারে না, তাই হয়তো বাহার ভাই ভালোবাসা পাওয়ার যোগ্য হয়েও ভালোবাসা পায়নি। চিত্রা হাসল। ওহি আপা যে খুব চালাক তা সে ভালো করেই জানে। তবুও আরেকটু বুদ্ধির পরীক্ষা করে নিল। সে জানতো ওহি আপা কখনো ভালোবাসা স্বীকার করবে না। যা পায়নি, যা পাবে না তা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করাও এক ধরনের বোকামি। আর ওহি আপা বোকামি খুবই কম করেন। সওদাগর বাড়ির ড্রয়িং রুমে গভীর নিস্তব্ধতা। আজ বাড়ির মধ্যমণি হলো চিত্রা। এই মেয়েটার চোখে মুখে আজ কেমন উপচে পড়া রহস্য, কিছু অদ্ভুত ঘটনা ঘটার সম্ভাবনা। সোফায় যার যার মতন অবস্থানরত আছে সওদাগর বাড়ির সদস্যরা। রোজা সওদাগরের মুখ আগের মতোই ভার ভার। চিত্রা সোফায় খালি জায়গাটায় এসে বসলো। তুহিন মাহাতবও আছে এখানে উপস্থিত। চিত্রার এমন রহস্যময় নিশ্চবতায় বিরক্ত হলেন নুরুল সওদাগর। তার গুরু গম্ভীর কণ্ঠে বললেন, কি সমস্যা তোমার? আমাদের সময়ের কি কোনো দাম নেই তোমার কাছে? হেয়ালি করছো কেন? চিত্রা বাবার কথাকে তেমন পাত্তা না দিয়ে সোফায় আয়াস করে হেলান দিয়ে বসলো। তারপর অদ্ভুত কণ্ঠে বলল, আব্বু, আপনি কখনো আমায় ভালোবাসেননি কেন? এমন সময়ে চিত্রার এমন প্রশ্নের জন্য সবাই হয়তো প্রস্তুত ছিল না। নুরুল সওদাগরও খানিক থতমত খেয়ে গেল। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মেয়ের পানে। সে হয়তো বোঝার চেষ্টা করছে তার মেয়ে কি বলতে চাচ্ছে, কিন্তু বুঝতে সক্ষম হলো না কেউই। সবাইরই হতভম্ব অবস্থা দেখে ক্ষীণ হাসল চিত্রা। কেমন গুমোট পরিস্থিতি তৈরি করে বলল, জানেন আব্বু, আমি হয়তো একমাত্র মেয়ে যে আব্বুর ভালোবাসা পাওয়ার জন্য নিঃসন্দেহে জান কোরবানি দিয়ে দিতাম। কিন্তু আপনি তো ভীষণ শক্ত পাথর। আমার জানও আপনার দম্ভের কাছে খুবই তুচ্ছ। আমাকে অপছন্দের কারণ কি কেবলমাত্রই আমার জন্ম পরিচয়? চিত্রা, মায়ের কণ্ঠে বিস্ময়, ডাকের মাঝে ধমক। চিত্রা তাকালো মায়ের দিকে, মুচকি এসে বলল, আজ আমি না হয় একটু বলি আম্মু। জানো আম্মু, আব্বু আমায় একটু ভালোবাসেনি। আমার কত খারাপ লাগতো, কত কান্না করতাম, কত আল্লাহর দরবারে দোয়া করতাম কেবল আব্বু যেন আমায় একটু ভালোবাসে। কিন্তু আব্বু আমায় ভালোবাসেনি আম্মু। আল্লাহ এরপর যদি কাউকে সিজদা দিতে বলতো, তাহলে সেই সিজদাটা আমি আব্বুকে দিতাম। অথচ সেই আব্বুই কিনা আমায় ভালোবাসলো না। আমার এক জীবনে এমন বিশাল আফসোস পুষে বাঁচতে হবে ভাবিনি। তুমি আমায় তো কত সুন্দর জীবন দিলে আম্মু, একটু আব্বুর ভালোবাসা তো দিলে না। মুনিয়া বেগম টলমলে অশ্রু নিয়ে মেয়ের পানে তাকিয়ে আছে। চোখে মুখে তার অবিশ্বাসের ছাপ। চিত্রা চঞ্চল হলেও কখনো আবদার, অভিযোগ, অভিমান কিংবা বায়না করেনি মায়ের কাছে। কিন্তু আজ যখন সব কিছুই মায়ের পায়ের কাছে ঢেলে দিল, তখন মায়েরই বা কি বলার থাকতে পারে। নুরুল সওদাগরের কথা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। আজ যেন নতুন চিত্রাকে দেখছে সে। মেয়েটার এমন পরিবর্তন ভাবিয়ে তুলল সবাইকে। বাচক দিয়ে গড়িয়ে পড়া অশ্রুকণাকে ভীষণ অবহেলায় মুছে ফেলল চিত্রা। তাচ্ছিল্য করে বলল, আজ এমন কথা কেন বলছি সেটাই ভাবছো তো, তাই না? কারণ আছে দেখেই বলছি। যখন বাঁ হাতটা ঝলসে গেল, হসপিটালের বিছানায় বেঁচে থাকার যুদ্ধে আমি অনবরত ছুটে যাচ্ছি, তখন আপনি আব্বু আমার ছায়া না হয়ে আমার দিকে ছুঁড়ে মারলেন অবিশ্বাসের তীর।
আমি সেদিন কতটা ব্যথা পেয়েছি তা আপনাকে বোঝাতে পারবো না আব্বু। সেদিনই ঠিক করেছিলাম আপনার অবিশ্বাসের তীর আমি ভেঙে দিব, আর আজই সেই দিন। চিত্রার শেষ কথায় অবাক হলো সবাই, কিন্তু বুঝে উঠতে পারল না কথাটির সারাংশ। ঘেমে নিয়ে একাকার মাহতাব শার্টের বাহুতে কপালের ঘাম মুছতে মুছতে কেমন বোকা বোকা কণ্ঠে বলল, কি বলছো এসব? মাহতাবের অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল চিত্রা। সেকেন্ডের মাঝে বারবার তার পরিবর্তন ভাবিয়ে তুলছে সবাইকে। অনাকাঙ্ক্ষিত ঝড়ের আভাসও যে পাচ্ছে সবাই। ওহি অধৈর্য কণ্ঠে বলল, কি বলছিস তুই? তোমরা জানতে চাও না আমাদের এই ঝলসানোর কারণ কে? কে আবার? মহিন? চিত্রার প্রশ্নে ওহির সহজ সরল উত্তর। চিত্রা হাসল, ডানে বামে মাথা নাড়িয়ে বলল, ভুল উত্তর। এতক্ষণে ড্রয়িং রুমে অবস্থানরত প্রত্যেকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। অবাক প্রত্যেকটা মানুষ। চিত্রার কথার অর্থ যেন বুঝছে না কেউই। ধৈর্যের বাঁধ ভাঙল এবার তুহিনের। উৎকণ্ঠিত হয়ে বলল, তবে কে কইছি তাদের সাথে এমন? চিত্রা হেলতে দুলতে মাহতাবের কাছে এসে বসল। ফিসিল কণ্ঠে বলল, কি দুলা ভাই, আপনি বলবেন না আমি বলবো? মাহতাবের অবস্থা তখন বেহাল। মুখের মাঝে কৃত্রিম হাসি আকার মিছে চেষ্টাও করল। ভয়ার্ত কণ্ঠে বলল, কি এসব কি বলছো শালিকা? আমি জানবো কিভাবে? জানবেন না কেন? আপনি নিজে করলেন সেই কাজ, অথচ বলছেন অন্য কথা। ইটস নট ফেয়ার। বড়সড় একটা বিস্ফোরণ হয়ে গেল ড্রয়িং রুমে। সমস্বরে সবাই চেঁচিয়ে উঠে বলল। চিত্রার চোখ মুখে ততক্ষণে ঠাট্টার জায়গায় ছড়িয়ে গেল কাঠিন্যতা। ধীর কণ্ঠে মাহতাবের দিকে তাকিয়ে বলল, আপনি আমাদের সাথে এমনটা কেন করেছেন দুলা ভাই? মাহতাব ততক্ষণে ঘেমে নিয়ে একাকার। উপস্থিত মানুষগুলো প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। একবার মাহতাব আরেকবার চিত্রার দিকে তাকালো তারা। তন্মধ্যেই চাঁদনি সোফা ছেড়ে ধপ করে উঠে এলো। মুখ চোখ তার লাল। রাগে দিশেহারা হয়ে সে চিত্রার গালে চর বসানোর জন্য হাত তুলতেই তার হাত ধরে থামিয়ে দেয় চিত্রা। মুখে আগের ন্যায় হাসি বজায় রেখে বলে, আরে আপা থামো, এত তাড়াতাড়ি চটটা ওয়েস্ট করো না। বলা তো যায় না, অন্য কারোরও প্রয়োজন হতে পারে। চাঁদনি ফুঁসে উঠল, ধমক দিয়ে বলল, তুই কেমন মেরে চিত্রা? তোকে এত আদর করেছি আমি, অথচ তুই কিনা আমার মায়ের আচরণের রাগ আমার আর আমার স্বামীর উপর উঠাচ্ছিস এসব মিথ্যে বলে। এই তোর আচরণ? চিত্রার হাসি হাসি মুখ থমথমে হলো। শক্ত কণ্ঠে বলল, তোমার মায়ের প্রতি বা তোমার প্রতি আমার কোনো রাগ নেই। একটা সময় এই বাড়ির নুন খেয়েছি, তাই এর গুণ গাইতেই হবে। আমি যা বলছি তা এক বিন্দুও মিথ্যে না। আগে শুনবে, তারপর যা বলার বলবে। চিত্রার মুখে চিলিক দেওয়া আত্মবিশ্বাস দেখে চাঁদনির তরতাজা টকবগে রাগটা মিয়ে এলো। ধীর কণ্ঠে বলল, আচ্ছা বল, কি বলবি? চিত্রা ছোট শ্বাস ফেলে মাহতাবের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দেয়। অতঃপর নিজের বড় চাচা আফজাল সওদাগরের দিকে তাকিয়ে প্রশ্ন ছড়ে, চাচা, তুমি কি রফিক মোহাম্মদ নামে কাউকে চেনো? আফজাল সওদাগর কপাল কুঁচকালেন। কতক্ষণ মনে করার চেষ্টা করলেন এমন নামে কাউকে চেনে কিনা। অতঃপর ব্যর্থ হয়ে হতাশার স্বরে বললেন, না আম্মু, মনে পড়ছে না। আমি মনে করাচ্ছি। আজ থেকে 20 কিংবা 21 বছর আগে তোমার কোম্পানিতে একজন শ্রমিককে চুরির দায়ে ফাঁসানো হয়। তা নিয়ে অনেক গন্ডগোল চলে কয়েকদিন। অতঃপর সেই ভদ্রলোক তার গায়ে লাগানো তকমা সইতে না পেরে আত্মহত্যা করে। মনে পড়লো এবার? আফজাল সওদাগরের কুঁচকানো ভুরু সোজা হয়। ঘটনা মনে পড়তেই সে অনবরত মাথা নাড়াতে নাড়াতে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সে অনেক আগের কাহিনী। বেচারা নির্দোষ ছিল, কিন্তু ভুল তথ্যের কারণে তাকে হেনস্থা পোহাতে হয় এবং সে এটা মানতে না পেরে আত্মহত্যা করে। কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক? সম্পর্ক আছে চাচা, সেই রফিক মোহাম্মদের ছেলেই মহতাব দুলা ভাই। আফজাল সওদাগর হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। বিস্মিত কণ্ঠে বলে উঠল, কি পাগল হলে নাকি? মহাতবের বাবা মারা গেছে 3 বছর আগে। তুমি কি বলছো এসব? আমি মোটেও ভুল করছি না চাচা। দুলা ভাই সেই লোকের ছেলে, আর 3 বছর আগে যে লোকটা মারা যায় তিনি কেবলমাত্র মাহিনের বাবা। চিত্রার রহস্যনামা গোলক ধাঁধায় ফেসে সবাই হতভম্ব। ওহি হতভম্ব কণ্ঠে বলল, মানে হলো লতা আন্টি, মানে মহতাব দুলা ভাইয়ের মা। রফিক আঙ্কেল মারা যাওয়ার পর আবার দ্বিতীয় বিয়ে করেন এবং সেই ঘরের সন্তানই হলো মাহিন, তাই না আন্টি? শেষের প্রশ্নটা লতা বেগমের দিকে তাকিয়ে করল চিত্রা। মহিলা রীতিমতো তাজ্জব বনে রইলেন।
প্রশ্নটা করলেই উপরে নিচ মাথা নাড়িয়ে ক্ষীণ স্বরে বলল। হ্যাঁ। উপস্থিত সবার মাঝে অবিশ্বাস্যকর পরিস্থিতি। একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছে, এমন কিছুও যে থাকতে পারে তা কেউ খুনাক্ষরেও টের পায়নি। চাঁদনি আফা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মাহাতাবের দিকে। বিভৎস কণ্ঠে বলল। তারপর বল চিত্রা। চিত্রাও দীর্ঘশ্বাস ফেলে শুরু করলো। খুব সম্ভবত রফিক আঙ্কেল মারা যাওয়ার সময় দুলাভাইয়ের বয়স 6-7 ছিল। তার বাবার এমন মৃত্যু মানতে পারেনি সে। মনের মাঝে পুষিয়ে রেখেছিলেন ভীষণ ক্ষোভ। উপর সে যতটা ভালো মানুষ ছিলেন, ভেতরে ভেতরে তার প্রতিহিংসা তাকে এর চেয়ে বেশি অন্ধ করে দিয়েছিল, যার ফলস্বরূপ বড় হওয়ার পর সেই প্রতিহিংসা পরায়ণের জন্য সে বিয়ে করেছে চাঁদনি আপাকে। চেয়েছিল এ বাড়ির ভিটে মাটি আঁকড়ে ধরে সবাইকে নিঃশেষ করে দিতে, তাই না দুলাভাই? মাহতাব জবাব দিল না। মাথা নিচু করে দৃষ্টি নিবদ্ধ করলো ড্রয়িং রুমের মেঝেতে। সবার নিস্তব্ধতা ঠেলেই চিত্রা আবার বলে উঠল। দুলাভাই সম্ভবত তার মায়ের দ্বিতীয় বিয়ে এবং সে ঘরের সন্তান মাহিনকেও মানতে পারেনি, কিন্তু সময় ও পরিস্থিতির কারণে সে বলতে পারেনি সেটা। তাই তো সবার প্রতি ক্ষোভ মেটানোর সুযোগ পেল আপার 7 মাসের সেই অনুষ্ঠানে। চেরির ভাষ্য মতে চেরির শরীরে হাত দিয়েছিল মাহিন, যা পরবর্তীতে ওহি আপা নিজের নামে চালিয়ে দিয়েছিল তোমাদের সাথে। আমরাও ঘৃণা করেছি মাহিনকে, চেরির কথাতেই সত্যতা ধরেছি, আর তার কারণও আছে। কিন্তু পর আমাদের ওপর অ্যাসিড নিক্ষেপ এবং মাহিনের মৃত্যু সব ধোঁয়াশা করে রেখে দিল। অতঃপর সেদিন বড় আপা সিঁড়ি থেকে পড়ে যাওয়া আমার কলঙ্কের কালি হলো। কিন্তু এখানে এত মানুষকে বিভিন্ন ঘটনার সাপেক্ষে দোষী মনে হলেও দোষগুলো করেছে একজন, সে হলো মাহতাব। প্রথমে আসি চেরির ঘটনায়। চেরিকে আধার ঘরে ডেকে নিয়ে মহিন বিশ্রী কাজ করেছে আমরা জানতাম এবং মেনেও ছিলাম, কিন্তু সেদিন চেরির সাথে দুষ্টুমি করার ছলে জিজ্ঞেস করতেই চেরি বলল সে মহিনের মুখ দেখেনি, পাঞ্জাবি দেখেছিল। সেই অনুষ্ঠানে দুলাভাই এবং মহিন একই পাঞ্জাবি পরেছিল, তাই দোষটা দুজনের একজনই করতে পারে। সন্দেহের তালিকায় পড়ে গেল দুজনের নাম। অতঃপর কিছুদিন আগে কোচিং থেকে আসার সময় আমি মাহতাব দুলাভাইকে দেখি পতিতালয়ের একটা গলিতে যেতে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আমি নিজের সাথে সাথে তার পিছে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করিয়েছি। সব ঘটনাগুলো কেমন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আব্বু বলেছিল মহিন মারা যাওয়ার আগে আমার ফোন দিয়ে তার সাথে কেউ কথা বলেছে। আমি চট করে রেকর্ডিং লিস্টে ঢুকে যাই আর সৌভাগ্যক্রমে সেদিনের রেকর্ডিং পেয়ে যাই, যেখানে কণ্ঠ একজন ছিল মহিন আর একজন ছিল দুলাভাই। তারা কি নিয়ে যেন তুমুল কথা কাটাকাটি করছে। স্পষ্টভাবে বোঝার পর বুঝলাম মহিন প্রচুর ভয় পেয়েছিল। সে বুঝতে পেরেছিল আমাদের অ্যাসিডের ঘটনা সম্পূর্ণরূপে তার ঘাড়ে গিয়ে পড়বে, তাই সে দুলাভাইকে হুমকি দিচ্ছিল সব বলে দেবে। আর দুলাভাই আমার ফোন দিয়ে কল দিয়েছিল হয়তো ধরা না পড়ার জন্য। হয়তো সে মহিনের হুমকিতে ভয় পেয়ে খুন করেছে নিজের ভাইকে। কেবল ভাই না, দুলাভাই মানসিকভাবে বিপর্যস্ত। তার নারী দোষ আছে, পতিতালয়ে তার প্রায়ই আসা যাওয়া। ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা, সকলের চোখে অবিশ্বাস্যতা। স্বয়ং লতা বেগম তার ছেলের দিকে সেই অবিশ্বাসের দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন। কণ্ঠধ্বনির মাঝেই আটকে রইল শব্দরা। বহু কষ্টে সে উচ্চারণ করল, এসব মিথ্যে, তাই না বাবা? মাহতাব আগের ন্যায় মাথা নিচু করে রইল। সবাই মাহতাবের উত্তরের আশায় উন্মুখ হয়ে রইল। এই বুঝি মাহতাব বলবে সব মিথ্যে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই সত্যি, একটা শব্দ মিথ্যে না। আমাকে যা ভাবেন সবাই, তা আমার ভালো মানুষের আদল কেবল। আমি ভালো মানুষ নই। আর চিত্রাদের অ্যাসিড নিক্ষেপ করার কাজটাও আমি করিয়েছি। উদ্দেশ্য ছিল চেরি আর ওহিকে ঝলসানো, চিত্রাকে না। আর মাহিনকেও খুন করিয়েছি অনিচ্ছাকৃতভাবে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বুঝেনি। আমি নিজের রাগ সংবরণ করতে না পেরে মেরে ফেলি। অ্যাসিড নিক্ষেপ করা ওই 2টি ছেলেকেও আমি মেরেছি, যেন ওরা আমার বিপদ আনতে না পারে। চেরির সাথেও ওটা আমি করেছি। শেষ কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই সশব্দে চর পরে মাহাদেবের গালে। চরটা মেরেছে চাঁদনি। রাগে তার মুখ লাল হয়ে গিয়েছে, হাত পা কাঁপছে। একদলা থুতু মাহাতাবের উপর ফেলে ঘৃণা সুরে বলল, পিশাচ। চিত্রা চাঁদনিকে শক্ত করে ধরল, কম্পিত কণ্ঠে বলল,
আপনি সেদিন চাঁদনি আপাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তাই না? আমি হাতটা কেবল ধীরে ঝাড়া দিয়েছিলাম, কিন্তু আপা বলল আমি নাকি ধাক্কা দিয়েছি। তখন ওপরে আমি আর আপনি ছিলাম। আমি যেহেতু করিনি তার মানে। চিত্রার বাকি কথা বলতে হয় না। মাহাতবী গম্ভীর কণ্ঠে বলে, আমি করেছি সে কাজটা। আর এই যে এত সব দ্রুত সবটা স্বীকার করে নিলাম কেন জানো? কারণ এত শত বাহানার মাঝেও আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আবারও চর পড়ল মাহাদেবের গালে। এবার চরটা দিলেন আফজাল সওদাগর। রাগে সে হুঙ্কার দিয়ে উঠল। তুমুল এক ধাক্কা দিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমার মেয়ের দিকে তাকানোর? তোর চোখ উঠিয়ে ফেলবো। মাহাতাব কথা বলল না, ঠাই দাঁড়িয়ে রইল। আরও কয়েক গা পোয়ার হলো। হইচইতে ভরে গেল সওদাগর বাড়ি। পুলিশ কল দেওয়া হলো। লতা বেগম জ্ঞান হারালেন। চাঁদনি কথা বলার শক্তি না পেয়ে ধপ করে বসে পড়ল। তুমুল বিশৃঙ্খলা পড়ল বাড়ি জুড়ে। চিত্রা সেই বিশৃঙ্খলা ঠেলে বেরিয়ে গেল রাস্তায়। রাত 11টায় ব্যস্ত শহরে একা পায়ে হাঁটা শুরু করলো। অনেকটা পথ যাওয়ার পর পুলিশের একটা গাড়ি তার পাশ দিয়ে চলে গেল সওদাগর বাড়ির দিকে। চিত্রা তাচ্ছিল্য হাসল খানিক। গত পরশু রাতে সে মাহাতাব দুলাভাইদের বাড়িতে প্রবেশ করেছিল পাইপ বেয়ে। ভীতু চিত্রা হুট করেই কেমন সাহসী হয়ে গেল। তৃপ্তি ভরে সে দেখে নিল শহরের রাজপথ। আর তো থাকা হবে না এই শহরে। সে আর বাহার ভাই তো অনেক দূরে চলে যাবে সংসার করতে। কালই তারা শহর ছাড়বে। বাহার ভাই আরেকটা চিঠি পাঠিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে দিয়েছে। সেখানে গেলেই দুজনের দেখা হবে। তারপর চিরতরে বাহার ভাই চিত্রার। খুব দূরে চলে যাবে তারা। কিন্তু বাহার ভাই বেছে বেছে কবরস্থানের ঠিকানাই কেনে দিল। ধূসর রঙের মেঘেদের আনাগোনা আকাশ জুড়ে। প্রকৃতির ভীষণ মন খারাপ আজ। কিন্তু চিত্রার মনে উৎফুল্লতার জোয়ার। কি একটা প্রাপ্তির আনন্দ যেন তার পুরো শহর জুড়ে। অথচ কোথাও মন ভালোর সেটে ফোটারও কারণ নেই। সওদাগর বাড়ির মানুষেরা ভেঙে পড়েছে। দেওয়ালের মাঝে প্রতিটা মানুষের নিজস্ব হাহাকার। ওহি আবার বিয়ের ডেটটাও বেশ পেছানো হয়েছে। মন খারাপের বেলাগুলো ভীষণ পানসে আঁকা। চিত্রা ঘুম থেকে উঠেই বেশ সময় নিয়ে গোসল সেরেছে। বেছে বেছে বর্তমান প্রকৃতির সাথে মিলিয়ে ধূসর রঙের জামা বের করেছে। সাদা সালোয়ার ওড়নার সাথে মিলিয়েই কেমন বিষণ্ণ বিষণ্ণ রঙে সাজিয়ে নিল আজকে। তার মা চলে গিয়েছে কলেজ। ভাইজানও বাসায় নেই। এটাই মোক্ষম সময় বাহার ভাইয়ের কাছে চলে যাওয়ার। ছোট করে একটা চিরকুটও লিখল সে। পরের টেবিলের ওপর কলমদানিটা দিয়ে চাপা দিয়ে যত্ন সহকারে রেখে দিল চিরকুটটা। সে হারিয়ে গেলে আম্মু ভাইজান যে পাগল হয়ে যাবে, তাই তাদের সেই সময়টায় সান্ত্বনাবাণী হিসেবে রেখে গেল চিরকুটটা। চিত্রা জানে সে যাওয়ার পর মা এবং ভাইজান আবার নিজ গৃহে ফিরে যাবে। আর কতদিন গৃহান্তরে থাকবে। আর যার জন্য গৃহান্তর, সেই যদি না থাকে তবে সেই গৃহান্তরের আর কী বা মূল্য রইল। পুরো ঘরের কোনায় কোনায় একবার হাত বুলিয়ে দিল সে। সব কয়টা জিনিস চোখ ভরে দেখে নিল। এরপর আর দেখতে যদি না পায়, কবে না কবে আবার আপন মানুষের ভিড়ে ফিরে আসবে কে জানে। আদৌ ফিরে আসবে কি না। পৃথিবীতে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয়। যেমন বাহার বাইকে পাওয়ার জন্য চিত্রা ছাড়ছে তার পরিবার। কী বা করার, লোকটার যে সে ছাড়া কেউই নেই। তপ্ত একটা শ্বাস ছেড়ে পা রাখলো সে ফ্ল্যাটের বাহিরে। গন্তব্য তার অজানা, তাতে ক্ষতি কী? পথসঙ্গী তো তার চেনা। লোকাল বাসের ডান সাইডের 3 নাম্বার সারিতে জানালার পাশের সিটটাতে বসে আছে চিত্রা। জ্যামে ঠাসা রাস্তা। হুড়মুড় করে বাসের ভেতরে একজন মহিলা প্রবেশ করেই চিত্রার পাশে ফাঁকা সিটটায় বসে পড়ল সে। চিত্রা এক পলক মহিলাটির দিকে তাকিয়ে আবার দৃষ্টি নিবদ্ধ করল জানালার বাহিরে। কিন্তু হুট করেই তার মস্তিষ্কে মহিলাটির মুখের অবয়ব ভেসে উঠল। কেমন পরিচিত মুখ। চিত্রা আবার ঘাড় ঘুরালো। মহিলাটির দিকে তাকালো। বড্ড পরিচিত লাগলো মহিলাটাকে। অথচ সে এর আগে দেখেনি মানুষটাকে। চিত্রার পাশে বসা মহিলাটা চিত্রাকে এমন তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। মিষ্টি এসে বলল, কি গো মেয়ে, এভাবে তাকিয়ে আছো কেন? চিত্রা বেশ থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না না আন্টি, আসলে আপনাকে বেশ পরিচিত মনে হচ্ছে। তাই নাকি? আমার তো মনে হচ্ছে না। এর আগে তোমার সাথে আমার দেখা হয়েছে। না আন্টি, দেখা হয়নি, হয়তো মনের ভুল। চিত্রার উত্তরে কোমল হাসলেন মহিলা। কিন্তু এবার চিত্রাও চিত্রার দিকে তাকিয়ে রইলেন। চিত্রার মুখ চোখ জুড়ে কি যেন খুঁজে বেড়ালেন। অতঃপর কণ্ঠ ধীর করে জিজ্ঞেস করল, তোমার নাম কি? চিত্রা বেশ দোটানায় পড়ল। নাম বলবে কি বলবে না করেও অবশেষে নাম বলল। তোফা সওদাগর। নামটা শুনে মহিলা স্বস্তির শ্বাস ফেলল যেন। কিন্তু
তার মনের মাঝে তখনও তুমুল খসখস। চিত্রারও কেমন অস্বস্তিতে ভরে গেল শরীর। মহিলাটাকে সে এর আগে দেখেনি, কিন্তু তবুও কেন পরিচিত মনে হচ্ছে। তন্মধ্যেই মহিলাটার প্রশ্ন বেশি এলো। তোমার আর কোনো নাম আছে? ধরো ডাকলাম না, বা অন্য কিছু? চিত্রা ভুরু কুঁচকালো। সে তো ইচ্ছে করে ডাকনামটা বলেনি, তাহলে মহিলাটা আন্দাজ কীভাবে করলো যে ডাকনাম থাকতে পারে? চিত্রা মাথা দুলিয়ে বলল,